দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। প্রথম টেস্টে সকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে শুরুর আশা। ম্যাথিউসের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় স্বাগতিকরা। মাঠের বাইরের বিতর্ক চাপে ফেলবে লঙ্কা সফরে থাকা ক্রিকেটারদের, বললেন মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকেট অবকাঠামোর ত্রুটির জন্যই ব্যর্থতার বলয় লাল সবুজ। চূড়ান্ত হলো নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি। কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ 2 অক্টোবর। ভারত পাকিস্তান দ্বন্দ্বে বদলে যেতে পারে ভেন্যু। হাভিয়ার ক্যাব্রেরা ইস্যুতে দ্বিধা বিভক্ত বাফুফে। শাহিনের বক্তব্যের বিরোধিতা করে স্প্যানিশ কোচকে রাখার পক্ষে অবস্থান কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুর। এবং লস অ্যাঞ্জেলেসে এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে কিছুক্ষণ পর ফিফা ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে চেলসি। ভোরে বেনফিকার প্রতিপক্ষ আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। শুরুতেই ক্রিকেট। গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। নতুন সাইকেলে ইতিবাচক ক্রিকেট খেলার লক্ষ্য টাইগারদের। তবে মিরাজের অসুস্থতায় চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। ম্যাথিউসকে জয় দিয়ে বিদায় জানাতে চান লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। গলে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। 8 বছর পর গলে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। কন্ডিশন, উইকেট, সাম্প্রতিক ব্যর্থতা কিংবা মিরাজের অসুস্থতা, নানা সমস্যা থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ইতিবাচক বার্তা। নতুন টেস্ট সাইকেল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই দিয়ে। মূল মাঠে গা গরম করে শুরু প্রস্তুতি। স্পিন কোচ মুশতাক আহমেদ তার শিষ্যদের নিয়ে পর্যবেক্ষণ করলেন উইকেট। শন টেটো পেসারদের নিয়ে গেছেন পিচে। ফিল সিমন্সের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেন লিটন, জাকের, বিজয়রা। এ সময় হাতে কিছুটা চোট পান শান্ত, ছেড়ে যান মাঠ। পরে অবশ্য পুরো দমে ব্যাটিং করেছেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিংয়ে সময় দিয়েছেন বাকিরাও। গলে নতুন একটা শুরুর প্রত্যাশা শান্তর। আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি, এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বলেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে খুব বেশি সুখের স্মৃতি নেই। 26 টেস্টে মাত্র একটা জয় টাইগারদের। 5 ড্রয়ের বিপরীতে হার 20টি। গলের উইকেটটাও স্পিন স্বর্গ, তাই ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে বললেন টাইগার অধিনায়ক। মিরাজকে নিয়ে জানালেন চিন্তার কারণ। ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি। কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে। সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট বলেই ম্যাচটি বিশেষ লঙ্কানদের কাছে। এই উইকেটে লাল বলে তারাও মাঠে নামবে লম্বা সময় পর। সতীর্থকে জয় দিয়ে বিদায় জানাতে প্রস্তুত লঙ্কান অধিনায়ক। একে তো টেস্ট সাইকেল, তার উপর অ্যাঞ্জেলোর শেষ ম্যাচ। তাই এই ম্যাচ আমাদের কাছে বাড়তি গুরুত্বের। আমাদের সবারই চেষ্টা থাকবে ওকে জয় উপহার দিয়ে বিদায় জানানো। গলে আমরা লম্বা সময় টেস্ট খেলিনি, তবে এটা নিয়ে ভাবছি না। ম্যাচের আগের দিন 2 অধিনায়ক হাসি মুখে অংশ নেন ট্রফি ফটো সেশনে। শেষ পর্যন্ত কাদের হাতে ওঠে ট্রফি সেটা সময় বলে দিবে। নতুন টেস্ট সাইকেল, নতুন এক শুরুর অপেক্ষা। দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত যেমনটা বলেছিলেন, আগের সাইকেলের চেয়ে এবার জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে চান। আর যার শুরুটা করতে চান গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে, যার জন্য সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত টিম বাংলাদেশ। গল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এদিকে গল টেস্টে মাঠে নামার আগে মিরাজের অসুস্থতায় বিপাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। উইকেট বিবেচনায় একাদশে প্রাধান্য পেতে পারেন স্পিনাররা। ডেপথ বাড়াতে 7 জন ব্যাটারের জায়গা হতে পারে স্কোয়াডে। লঙ্কানদের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ, গল দেখে তাই জানাচ্ছেন তারেক হাসান শিমুল। গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে 2026-27 যে টেস্ট সাইকেল রয়েছে, সেই সাইকেল বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে।
বাংলাদেশের স্কোয়াড যেটি রয়েছে সেই স্কোয়াডে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেই সংখ্যাটি অবশ্যই মেহেদী হাসান মিরাজ। তিনি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যুক্ত হলেও এই 2 দিন যে অনুশীলন করেছে সেই 2 দিনের অনুশীলনে আসেনি। তার মানে হচ্ছে প্রথম টেস্টে তাকে অনেকটাই নিশ্চিত বলা যায় যে দেখা যাবে না। এই উইকেটের যেই চরিত্র সেই চরিত্র বলে স্পিনাররাই এখানে রাজত্ব করবে। সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখেছি নাজমুল হোসেন শান্ত, মমিনুলরাও স্পিন করেছে। পাশাপাশি স্পেশালিস্ট স্পিনারদের কথা যদি বলি, তাইজুল এবং কি হাসান মুরাদকে নিয়ে বিশেষভাবে কাজ করা হয়েছে যেমনটা দেখেছি। পাশাপাশি নাইম হাসান রয়েছে, তবে যতটুকু মনে হচ্ছে হাসান মুরাদ এবং কি তাইজুল এই 2 স্পিনারের উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ব্যাটিং অর্ডারের কথা যদি বলি, শান্তকে হয়তো ওপেনিংয়ে দেখা যেতে পারে, তার সাথে সাদমান কিংবা এনামুল বিজয়। তবে সাদমানকে যদি সাম্প্রতিক পারফরমেন্সের কথা কিংবা রেগুলারলি টেস্ট খেলার দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু সাদমানকে প্রাধান্য দেওয়া হবে। মমিনুল রয়েছেন, যদি ওয়ান ডাউনের কথা বলি 4 নম্বর পজিশনে মুশফিকের খেলতে পারেন, অথবা লিটন দাসকে 4 নম্বর পজিশনে প্রমোশন দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে মুশফিক 5 নম্বরে যাবেন। তার 6 নম্বর পজিশনে যদি দেখি জাকের আলী অনেক ওয়েস্ট ইন্ডিজে ভালো পারফর্ম করেছেন। তারপরে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে কোচ সালাউদ্দিন বেশ খানিকটা সময় কাজ করেছেন, সেক্ষেত্রে অঙ্কন থাকতে পারেন একাদশে। এই 7 জনের একটা ব্যাটিং স্কোয়াড হয়তো আমরা দেখব। 2 জন পেসার যদি দলে নেওয়া হয় সেক্ষেত্রে এবাদত এবং হাসান মাহমুদকে একাদশে যুক্ত করা হতে পারে। তো বৃষ্টির সংখ্যা কিংবা একাদশ নিয়ে জটিলতা যা কিছুই থাকুক, নিঃসন্দেহে বাংলাদেশ চাইবে তাদের নতুন টেস্ট সাইকেলটা আসলে একটা জয় দিয়ে শুরু করতে। যদিও শ্রীলঙ্কার মাটিতে বেশ চ্যালেঞ্জিং হবে, তারপরও বাংলাদেশের সবারই প্রত্যাশা একটা ইতিবাচক সূচনার। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। গল টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন লঙ্কান কিংবদন্তি অ্যাঞ্জেলো ম্যাথিউস। লঙ্কান বোর্ডও তাকে বিদায় জানাতে রেখেছে বিশেষ আয়োজন। শেষ টেস্টের আগে জানালেন টাইমড আউট কাণ্ড নিয়ে কারো ওপর অভিযোগ নেই তার। বাংলাদেশ ক্রিকেটার ম্যাথিউসের ভালো বন্ধু বলেও জানান তিনি। গল থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ক্যালেন্ডারের পাতায় দীর্ঘ 16 বছর লাল বলে শ্রীলঙ্কা ক্রিকেটে যিনি ছিলেন পালাবদলের সময়ের অন্যতম কাণ্ডারি। এই গলেই শুরু করেছিলেন, এখানেই ইতি টানছেন বর্ণাঢ্য সাদা পোশাকি ক্যারিয়ারের। ব্যাট প্যাট তুলে রাখার আগে টেস্ট ক্যারিয়ারের শেষ অনুশীলন। হাসি মুখেই মাঠ ঘুরে দেখলেন, বাজছে যে বিদায়ের ঘণ্টা। প্রস্থান হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের। আভিজাত্যের লড়াইয়ে এই ভেন্যুর আছে আলাদা ঐতিহ্য। ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন বাংলাদেশকে। টাইমড আউট কাণ্ড নিয়ে ম্যাথিউস আর বাংলাদেশ ক্রিকেটারদের সম্পর্ক একটু অন্যরকমই বটে। তবে বিদায়বেলা সেসব ভুলে বাংলাদেশের ক্রিকেটারদের বন্ধু বললেন এই অলরাউন্ডার। টাইমড আউটের ঘটনাটা অপ্রত্যাশিত ছিল, যা এখন অতীত। সেসব মনে রাখতে চাই না। কারো প্রতি আমার কোনো অভিমান নেই। বাংলাদেশের ক্রিকেটাররা আমার বন্ধু, তাদের সঙ্গে খেলাটা সবসময় উপভোগ করি। বাংলাদেশের মাটিতেও আমার দারুণ কিছু স্মৃতি আছে। সাদা পোশাকে এখন পর্যন্ত ব্যাট হাতে হাঁকিয়েছেন 16টি সেঞ্চুরি, প্রায় 45 গড় সহ রয়েছে নামের পাশে 8,000-এর বেশি রান। টেস্টে তার চেয়ে শ্রীলঙ্কার হয়ে বেশি রান করেছেন মাত্র 2 জন, একজন কুমার সাঙ্গাকারা, অন্যজন দ্য গ্রেট মাহেলা জয়বর্ধনে। ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই, যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট ম্যাথিউস। আমার ক্যারিয়ার নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। ইনজুরিতে বাইরেও ছিলাম অনেকটা সময়, চড়াই উতরাই দেখেছি। শেষ কিছু ম্যাচে ভালো করতে পারিনি। আমার মনে হলো এটাই উত্তম সময়, তরুণরা তৈরি হতে পারবে। তাকে বিদায় জানাতে কোনো কার্পণ্য করেনি লঙ্কান বোর্ড। গোটা স্টেডিয়াম সেজেছে ম্যাথিউস সাজে। ক্যারিয়ারের যত কীর্তি আছে তার ছবিগুলো স্থান পেয়েছে মাঠের চারপাশে। গল টেস্টে জয় দিয়ে নিশ্চয়ই ভালো বিদায় জানাতে চাইবে সতীর্থ ক্রিকেটাররা। শেষটা যেমনই হোক, শ্রীলঙ্কান ক্রিকেটে রঙিন ফ্রেমেই থাকবেন দুঃসময়ের এই কাণ্ডারি। অ্যাঞ্জেলো ম্যাথিউস তার শেষ টেস্ট খেলবেন এই গলে। শ্রীলঙ্কান এই কিংবদন্তিকে শেষ বিদায় দেওয়ার জন্য সব ধরনের আয়োজন করেছে এসএলসি। এখান থেকে বাংলাদেশ কিছুটা হলেও শিক্ষা নিতে পারে। বাংলাদেশের ক্রিকেটকে যে পর্যায়ে সাকিব আল হাসান নিয়ে গেছেন তার প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছে কি? যে শেষ টেস্টটি বাংলাদেশের মাটিতে খেলতে চেয়েছিলেন, সেই আশা পূরণ হবে কি সাকিবের? গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।
গল টেস্টে এক্স ফ্যাক্টর হতে পারেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। নিজের পছন্দের মাঠে জ্বলে উঠতে পারেন, মুশি হবেন বাংলাদেশের তুরুপের তাস বলে মনে করেন সাবেক নির্বাচক হান্নান সরকার। অধিনায়ক শান্তর ফর্মে ফেরা নিয়েও আশাবাদী তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড পক্ষে না থাকলেও টাইগারদের বর্তমান টেস্ট দলটার উপর পূর্ণ আস্থা রাখছেন হান্নান সরকার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মাইলফলকটাও এখনও তারই দখলে। তবে সেই মুশফিক এখন অনেকটাই রংহীন। অন্তত সবশেষ 7 টেস্টের স্কোর তাই বলে। 13 ইনিংস ব্যাটিং করেছেন মাত্র 188 রান। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে মিস্টার ডিপেন্ডেবলই হতে পারেন এক্স ফ্যাক্টর। মুশফিক 2013 সালে গলেতেই পেয়েছিলেন প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 30 ইনিংসে 53.84 গড়ে করেছেন 1346 রান। প্রথম টেস্টে আবারও সেই মুশফিককে দেখার অপেক্ষায় সাবেক নির্বাচক। আশাবাদী শান্তকে নিয়েও। আমার মনে হচ্ছে মুশফিক শ্রীলঙ্কার মাটিতে খুব ভালো রেকর্ড তার রয়েছে। মুশফিকের কাছ থেকে একটু ডিফারেন্ট কিছু, যদি একটু অফর্মে রয়েছে অনেকে আলোচনা করছি, বাট মুশফিকের কাছ থেকে আমরা বড় স্বপ্ন দেখতেই পারি। শ্রীলঙ্কার মাঠে খেলা মুশফিক আমাদের সেই বড় স্বপ্ন দেখাচ্ছে। ক্যাপ্টেন শান্তর উপর আমি খুবই আশাবাদী। গলের স্পিনিং উইকেটে প্রথম ম্যাচ থেকেই পরীক্ষা দিতে হবে বাংলাদেশের ব্যাটারদের। ফর্মহীন টপ অর্ডারের জন্য এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন হান্নান। এই পিচে লিটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও বিশ্বাস তার। লিটন তো প্রুভেন পারফর্মার, মানে লিটন কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে সে তার শর্টসগুলো খেলার সুযোগ পায়, এবং এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে হয়তো নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম। নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম থাকার কারণে সে কিন্তু অনেক সময় তার অ্যাটাকিং শটগুলোকে খুব তাড়াতাড়ি খেলা শুরু করে। সো সেটা সিচুয়েশন অনুযায়ী লিটন নিশ্চিতভাবেই খেলার চিন্তা করবেন, এবং টিম কম্বিনেশনে যদি সেটা হয় লিটন হয় 6 বা 7 এই ধরনের পজিশনেই খেলবে আমরা ধারণা করছি। তো আমার মনে হয় যে তারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। তবে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড পক্ষে নেই বাংলাদেশের। 26 দেখায় একবারই পেয়েছে জয়ের স্বাদ। যদিও এবারের সিরিজে দু দলের স্কোয়াডের অভিজ্ঞতার বিবেচনায় এগিয়ে টাইগাররা। টেস্টে এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু তাদের তুলনায় আমাদের বেশি। আপনি যদি দেখেন ম্যাচ সংখ্যা এবং এক্সপিরিয়েন্স ডিউরেশনটা যদি দেখেন, সেখান থেকে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। সো আমি যদি এই টেস্ট সিরিজটা 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা ড্র করতে পারি, মানে আমরা একটা জিতলাম ওরা একটা জিতলো, সেভাবে যদি হয় আমি সেটাকেও কিন্তু অ্যাচিভমেন্ট হিসেবে দেখবো। সো আমি মনে করি যে এই সিরিজটা আমরা 2-0 জিতে যাব বা 1-0 জিতবো, সেরকম চিন্তা না করে আমরা যদি নর্মালি যদি সিরিজটা ড্র হলো, আমরা যদি পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, সেটাও আমি পজিটিভলি দেখব। বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে 6 জন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে শ্রীলঙ্কা। আমরা কিন্তু এখনই কিছু কমেন্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটে মাঠের অর্জন না থাকলেও মাঠের বাইরের বিতর্ক তুঙ্গে। গল টেস্টে আন্ডারডগ বাংলাদেশের উপর এসব বিতর্ক চাপ বাড়াবে আরও। শ্রীলঙ্কা সিরিজে সেরাটা না দিলে তাই জয়ের সম্ভাবনা নেই, এমনটাই মত সাবেক টাইগার অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। ক্রিকেটারদের দায় না দিয়ে তিনি কাজ করায় তুললেন দেশের ক্রিকেটের অবকাঠামোকে। গল টেস্টে আন্ডারডগ বাংলাদেশ। শুধু আন্ডারডগ নয়, পুরো সিরিজে টাইগাররা কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করবে সেটাও চিন্তার বিষয়। একে তো মাঠের পারফরমেন্স, অন্যদিকে মাঠের বাইরের বিতর্ক। রদবদল চলছে ক্রিকেট বোর্ডে, অভিযোগ পাল্টা অভিযোগ। সব মিলিয়ে অশান্ত দেশের ক্রিকেট। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের ওপর এসব বিতর্ক চাপ বাড়াবে আরও। অবশ্যই পারফরমেন্সে একটু হ্যাম্পার হয়। আমার মনে হয় আমাদের খেলোয়াড়রা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। বাইরে কি হচ্ছে এটা মনোনিবেশ না করে ক্রিকেটটাকে যদি মনোনিবেশ করে, তাহলে আশা করি ভালো ক্রিকেটটা খেলতে পারবে। একটা প্রস্তুতি ম্যাচ যদি খেলার সুযোগ থাকতো, প্লেয়ারদের অবস্থানটা যদি বোঝা যেত, তাহলে আগে থেকে বলা যেত যে প্লেয়াররা এখন যথেষ্ট কনফিডেন্ট আছে, ভালো খেলবে। কারণ এখানে প্র্যাকটিস করে গিয়ে আবার ওদের হোম সয়েলে খেলা ইটস ভেরি ডিফিকাল্ট। যদিও এসব ব্যর্থতায় ক্রিকেটারদের দায় দিতে নারাজ সাবেক অধিনায়ক, বরং তার মতে দেশের বর্তমান ক্রিকেট অবকাঠামোর প্রেক্ষাপটে এমন পারফরমেন্সই প্রত্যাশিত। 4টা জায়গায় এখনও ক্রিকেট সেন্টার করতে পারিনি। আমাদের হাই পারফরমেন্স ইউনিটে 4টা ইউনিট নেই। আমরা কিন্তু সীমিত কিছু খেলোয়াড়কে নিয়ে নার্সিং করছি, এখান থেকে আমাদের জাতীয় দল গঠন করছি, এখান থেকে আমাদের এই টিম হচ্ছে, এখান থেকে হাই পারফরমেন্স ইউনিট হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি যদি আমাদের অ্যাটলিস্ট জোনগুলি যদি ভাগ করে ভাগ করে কিছু 80টা প্লেয়ারকে যদি ডেভেলপ করতে না পারি, এই জায়গা থেকে আপনার একটা স্ট্রং 3টা ফরম্যাটের প্লেয়ার বার করে আনা আমাদের জন্য ডিফিকাল্ট। পাশের রাষ্ট্রগুলিতে দেখেন না, ওদের অবকাঠামোগুলি দেখেন, আমরা কোথায় আছি ওদিকে। তো সেগুলি চিন্তা করলে কিন্তু পারফরমেন্সটা আমরা যে জায়গায় আছি এটা কিন্তু স্টেবল। লাইফ সাপোর্টে থাকা টাইগার ক্রিকেটের কফিনে আরেকটা পেরেক হতে পারে শ্রীলঙ্কা সিরিজ। ফুটবলের জাগরণের মাঝে 22 গজের ব্যর্থতায় বিরক্তি বাড়ছে ভক্তদের।
যদিও বিষয়টাকে ঠিক এভাবে দেখতে চান না সাবেক এই প্রধান নির্বাচক। দ্বীপরাষ্ট্রে ভালো কিছু করলে ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহটা ফিরবে বলে বিশ্বাস মিনহাজুল আবেদিন নান্নুর। সবার মতো আমারও প্রত্যাশা বেশি যে আমরা এই সিরিজ থেকে একটা ভালো কিছু শুরু করি, কারণ এটা এমন সময় সিরিজটা হচ্ছে অনেক কিছু আলোচনা সমালোচনা দলকে নিয়ে হয়েছে, বা বাইরে হচ্ছে ভিতরে হচ্ছে। তো সেই হিসাবে আমি মনে করি যে পারফরমেন্সটাকে ঊর্ধ্বে রেখে খেলোয়াড়রা নিজের বেস্ট পারফরমেন্সটা দিবে এবং আমাদের ক্রিকেটটাকে আবার একটা ভালো জায়গায় একটা অবস্থান তৈরি করে যাবে। গেল 25 বছরে মাত্র একবারই শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। তবে গলে টাইগারদের সুখস্মৃতি আছে বহু। দলের মতো ওই গলে ফর্মে ফেরার সুযোগ মুশফিক লিটন কিংবা মুমিনুলদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার নারী ক্রিকেট প্রসঙ্গ। চূড়ান্ত হয়েছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি। কলম্বোর প্রেমাদাসায় পাকিস্তানের বিপক্ষে টাইগ্রেসদের প্রথম ম্যাচ 2 অক্টোবর। একই ভেন্যুতে 5 অক্টোবর পাকিস্তান ভারত মহারণ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় গ্রুপ পর্বের প্রতিটি দল খেলবে 7টি করে ম্যাচ। পূর্বের শর্ত অনুসারে পাকিস্তান ভারতে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়, যে কারণে পরিবর্তিত হতে পারে সেমিফাইনাল আর ফাইনালের ভেন্যু। পাকিস্তান ভারত যুদ্ধ সঙ্গে সৃষ্ট জটিল পরিস্থিতি এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপকে। ভারতের সাবেক একাধিক ক্রিকেটার চাইছিল নিকট ভবিষ্যতে আর পাকিস্তানের বিপক্ষে না খেলতে। তাতে সমস্যা নেয় ভিন্ন দিকে মোড়। প্রথমত বিশ্বকাপের স্বাগতিক ভারত, তার উপর নিয়ম বলছে পাকিস্তানকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন অসম্ভব। তাই তো ভারতের পরিকল্পনা ধোপে না টিকলেও কেটে গেছে টুর্নামেন্ট নিয়ে শঙ্কার কালো মেঘ। সেপ্টেম্বর টু নভেম্বরে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেখানে ভারত পাকিস্তান মর্যাদার লড়াই 5 অক্টোবর। ভেন্যু কলম্বোর প্রেমাদাসা। অবশ্য এর আগেই শুরু হবে টুর্নামেন্ট। 30 সেপ্টেম্বর টিম ইন্ডিয়া খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। শর্ত অনুসারে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে লঙ্কাপুরীতে। কলম্বো সহ এবারের বিশ্বকাপ হবে 5 ভেন্যুতে: বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, ইন্দোর আর গুয়াহাটি। টাইগ্রেসদের দ্বিতীয় ম্যাচ 7 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর 10, 13, 16, 20 আর 26 অক্টোবর জ্যোতির দলের প্রতিপক্ষ যথাক্রমে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর স্বাগতিক ভারত। অর্থাৎ ইন্দোর ছাড়া বাকি 4 ভেন্যুতেই ভ্রমণ করবে টিম টাইগ্রেস। এ নিয়ে টানা 2 বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে গেল শুক্রবার থেকে শুরু হয়েছে টাইগ্রেসদের অনুশীলন। চলবে 29 জুন পর্যন্ত। এরপর সিলেটে যাবে সারওয়ান ইমরান শিষ্যরা। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ের শুরুতে 3 ম্যাচের একটি সিরিজ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত সেই সিরিজ হলে সবগুলো ম্যাচই হবে লাক্কাতুরায়। ভারতের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপের আগ পর্যন্ত কয়েক ধাপে সিলেটেই ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। মাহবুব রিমন, সময় সংবাদ। 28 জন ক্রিকেটার নিয়ে ঢাকা ছাড়লো হাই পারফরমেন্স ইউনিট। দেশের পাইপলাইন সমৃদ্ধ করতে প্রথমে চট্টগ্রাম এবং এরপর রাজশাহীতে লম্বা সময়ের ক্যাম্প করবে বয়সভিত্তিক পার করে আসা উঠতি ক্রিকেটাররা। এই ইউনিটের হেড কোচ জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা ডেভিড হেম্প। এছাড়াও ব্যাটারদের জন্য রাজিন সালে এবং বোলারদের দেখাশোনার দায়িত্বে থাকবেন তারেক আজিজ খান। দীর্ঘ 2 মাসের প্রস্তুতি পর্বে ক্রিকেটাররা পরিণত হবে বলে প্রত্যাশা ম্যানেজমেন্টের। মিরপুরে ভালো উইকেট আছে, তবে ঐতিহ্যগতভাবে রাজশাহীতে পেস আর বাউন্স পাওয়া যায়। সেখানে যেতে ভালো লাগে, প্র্যাকটিসের উইকেটও ভালো। এবারও তাই আশা করব। ওখানে যাবার কারণ ভিন্ন ভিন্ন উইকেটের চ্যালেঞ্জে ক্রিকেটারদের তৈরি করা। আপনি কেবল ঘরের মাঠেই খেলবেন না, দেশের বাইরেও খেলতে হবে। ওই ধরনের কন্ডিশনে যেন মানিয়ে নিতে পারে এবং উন্নতি করতে পারে, সেটাই লক্ষ্য। সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় দলের হেড কোচ হাফিয়ার ক্যাবরেরার পদত্যাগ দাবিতে সোচ্চার ফুটবল সংশ্লিষ্টদের বড় একটা অংশ। যদিও এই ইস্যুতে ভিন্ন মত বাফুফের কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য মঞ্জুরুল করিমের। স্প্যানিশ কোচকে আরও সময় দেওয়ার পক্ষে তিনি। ক্যাবরেরার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত সভাপতি তাবিথ আওয়ালি নেবেন বলেও জানান মঞ্জু। সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচে 18 কোটি মানুষ তার পদত্যাগ চাচ্ছে, সেখানে তো আমি বসে থাকতে পারিনি। আমি তো তাদের মধ্যে একজন। আমার বিবেক থেকে আমি তার পদত্যাগ চাচ্ছি। বাফুফের কার্যনির্বাহী ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিনের এই মন্তব্যেই তোলপাড় দেশের ফুটবল অঙ্গন। জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরার পদত্যাগের দাবি তোলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ভক্তদের মন জয় করে নেন এই সংগঠক।
অবশ্য হেড কোচের বিষয়ে গণমাধ্যমে খোলাখুলিভাবে ফেডারেশনের নির্বাহী সদস্যের সমালোচনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাফুফের অন্য কর্মকর্তারা। হেড কোচ ইস্যুতে ফেডারেশনের কর্মকর্তাদের মাঝে মতামতের ভিন্নতা স্পষ্ট। তবে সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিনের মন্তব্যে বিব্রত নন বাফুফের কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য মঞ্জুরুল করিম, বরং স্প্যানিশ কোচকে সময় দেওয়ার পক্ষেই তিনি। যেহেতু ম্যাচটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা হয়েছে, আমাদের তো চারটা ম্যাচ হাতে রয়ে গেছে, সুতরাং আমরা এত সকালে আমার মনে হয় না যে আমি ব্যক্তিগত চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওনার পদত্যাগ চাচ্ছি না। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিতলে অন্য উচ্চতায় যেতে পারত দেশের ফুটবল। সাবেকদের মতে কোচের ভুল কৌশলেই ম্যাচ হেরেছে লাল সবুজ। তবে কোচ হিসেবে হাবিয়ার কাবরেরার পারফরম্যান্সে সন্তুষ্ট মঞ্জুরুল করিম। জাতীয় দলের হেড কোচ পরিবর্তনের সিদ্ধান্ত বাফুফের সভাপতি তাবিত আউয়াল নেবেন বলে জানান তিনি। দর্শকরা কিন্তু বাংলাদেশ এবং সিঙ্গাপুর একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা দেখেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিন্তু খেলাতে আমি খুশি। যদি কোচ পরিবর্তন বা নতুন কোচ আনা হবে, এটা অ্যাবসলিউটলি যে ন্যাশনাল কমিটি আছে, সেই ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল, উনি বোর্ডে সেটা আলাপ করবেন। বাংলাদেশের কোচ হিসেবে এখন পর্যন্ত 33 ম্যাচের মধ্যে 9 ম্যাচে জয় পেয়েছেন হাবিয়ার কাবরেরা। বাকি 8 ম্যাচ হয়েছে ড্র এবং 16টিতে হেরেছেন এই স্প্যানিশ কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের দিল্লিতে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হওয়ায় প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি দেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। বিমানবন্দর থেকে সহ দাবারও আসিয়া সুলতানাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরত পাঠানোয় একা হয়ে পড়েন তিনি। দেশে ফিরে রানী হামিদ জানান এমন ঘটনা কেন তদন্ত হওয়া প্রয়োজন, তবে এক্ষেত্রে বাংলাদেশ দাবা ফেডারেশনের কোনো দায় ছিল না বলেও জানান তিনি। দাবার প্রতি তার হৃদয় উজাড় করা ভালোবাসা সব সময় নতুন প্রজন্মের কাছে রানী হামিদ সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। ৮০ বছর বয়সেও দাবা খেলা হলেই হৃদয় তার জেগে ওঠে শিহরণ। খেলার টানে বিশ্বের যে কোনো প্রান্তে ছুটে যাওয়া চাই। নানা আমন্ত্রণমূলক আসরে রানী হামিদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজকরাও থাকেন উন্মুখ হয়ে। শুধু বাংলাদেশই নন, দক্ষিণ এশিয়াতেও রানী হামিদ অনন্য এক নাম। তবে কদিন আগেই ভারতের দিল্লিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় দেশের দাবার রানীকে। বার্ধক্যজনিত কারণে এখন আর একা দূরে কোথাও গিয়ে খেলা তার জন্য কঠিন। তাই তো সহ দাবারু হিসেবে দেশের আরেক দাবারু আসিয়া সুলতানা প্রায়ই তার সঙ্গী হন বিভিন্ন আন্তর্জাতিক আসরে। ভারতের দিল্লিতে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার চেস টুর্নামেন্টে তাকে নিয়ে অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন রানী হামিদ। গত ৬ জুন দিল্লিতে যান তারা। আসিয়া নিজেও একজন রেটিংধারী দাবারু। তবে দিল্লি পৌঁছানোর পর আসিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় দেশে। আগের এক সফরে আসিয়া মেডিকেল ভিসায় ভারতে গিয়ে চিকিৎসা না করে একটি দাবা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ভিসার নিয়ম লঙ্ঘনের শামিল হয় তাকে ভারতে ঢুকতে দেয়া হয়নি। পরে ঈদুল আজহার দিন দেশে ফিরে আসেন আসিয়া। সহ দাবারু চলে আসে একা হয়ে পড়েন রানী হামিদ। আয়োজক দিল্লি দাবা সংস্থা তাকে বেশ সহযোগিতা করেছে বলেও জানান রানী। আসিয়াকে নিয়ে এবার তিনি সার্ক ভিসায় ভারতে গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে তারা এই ভিসা পেয়েছিলেন। এই ঘটনায় তার খেলায় বেশ প্রভাব ফেলেছিল বলে দেশে ফিরে জানান রানী হামিদ। অল ইন্ডিয়া চেস ফেডারেশন থেকে আমন্ত্রিত হয়ে আমি দিল্লিতে খেলতে গিয়েছিলাম। বোম্বেতেও আমার দাওয়াত ছিল, কিন্তু আমি একা খেলতে যেতে পারবো না বিধায় আমার অনুরোধে আসিয়াকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু দিল্লি ইমিগ্রেশন আসিয়াকে ব্ল্যাক লিস্টেড ঘোষণা দিয়ে তাকে এন্ট্রি দিতে অস্বীকার করে। এই ব্যাপারটা যখন অল ইন্ডিয়া চেস ফেডারেশনকে জানালাম, তারা অনেক চেষ্টা করলো কিন্তু কোনো ব্যবস্থা করতে পারলো না। এটা সম্পূর্ণ একটা অফিসিয়াল ব্যাপার ছিল, এখানে দাবা ফেডারেশনের কোনো প্রভাব ছিল না। ঈদের দিন আমাদের কাছে রিটার্ন টিকিট ছিল না, প্লেনের কোনো সিট ছিল না, তাই আমি বাধ্য হয়ে থেকে যাই। এখানে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের চেষ্টার কোনো কমতি ছিল না, কারণ একটা চেস টুর্নামেন্ট সফল করার জন্য বিদেশি খেলোয়াড়দের প্রয়োজন হয়। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন দেশের দাবার রানী। অল ইন্ডিয়া চেস ফেডারেশন আমাকে সব রকম সুযোগ সুবিধা দিয়েছে। প্লেইং হলের পাশেই আমাকে রেখেছে যাতে আমার কোনো অসুবিধা না হয়। আসিয়ার ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক। এটা কেন হলো, কার ভুলে হলো, এইসব তদন্তের প্রয়োজন। আমার খেলতে যাওয়াটা আমাদের দাবা ফেডারেশনের কোনো হাত ছিল না। এমন ঘটনার পর মুম্বাইয়ে আরও একটি টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও যেতে পারেননি রানী হামিদ। পারভিন আক্তার, সময় সংবাদ।
ফিফা ক্লাব বিশ্বকাপের খবর। ডি গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামছে ইংলিশ পাওয়ার হাউস চেলসি। মার্সিডিজ বেঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। তারা মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির। ভোর 4টায় আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স লড়বে বেনফিকার বিপক্ষে। বাজে শুরুর পরও সদ্য সমাপ্ত ইপিএলে চেলসির শেষটা হয়েছে দারুণ। শেষ দিনে তারা নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, জিতেছে কনফারেন্স লিগের শিরোপাও। ক্লাব বিশ্বকাপ আর আসন্ন মৌসুমের জন্য ইতোমধ্যে ব্লুরা খরচ করেছে প্রায় 988 কোটি টাকা। দলে ফিরিয়েছে লিয়াম টিলাপ, দারিও ইসুগু আর ফ্রেঞ্চম্যান মামাদু সাহকে। এই 3 নতুন সাইনিং সহ ক্লাব বিশ্বকাপের জন্য 28 ফুটবলারের বহর নিয়ে মার্কিন মুলুকে এসেছে চেলসি। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও প্রথম ম্যাচ বলেই কোনো ঝুঁকি নিতে নারাজ এনজো মারেস্কা। শুরুর একাদশে দেখা যাবে নিকোলাস জ্যাকসন, এনজো ফার্নান্দেজ, কোল পালমার আর কুকুরেয়াকে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের বড় তারকা সাবেক চেলসি ম্যান অলিভার জিরু। সঙ্গে আছে স্বাগতিক দর্শকদের সমর্থন। সব মিলিয়ে তাই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষা। আরেক ম্যাচে পর্তুগিজ জায়ান্ট বেনফিকার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত 35 বারের আর্জেন্টাইন লিগ চ্যাম্পিয়ন বোকা জুনিয়র্স। কার্লোর হাত ধরেই ঘুচবে 24 বছরের অপেক্ষা। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জিতবে ব্রাজিল। ইতালিয়ান কোচকে নিয়ে এমনই উচ্চাসা বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর। ব্রাজিলকে হেক্সা এনে দিতে প্রয়োজনে অ্যাঞ্চেলোত্তির সঙ্গে কাজ করতেও প্রস্তুত সাবেক এই ফুটবলার। দ্রুত ইনজুরি কাটিয়ে ফিরবেন নেইমার। সঙ্গে 2026 বিশ্বকাপেও তিনি দলে থাকবেন বলে বিশ্বাস কাফুর। ব্রাজিলের 5 বিশ্বকাপের সবশেষটি এসেছিল তার হাত ধরেই। মার্কোস এভাঞ্জেলিস্তা দে মোরাইস, বিশ্ব যাকে চেনে কাফু নামে। ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাইট ব্যাকদের একজন কাফু। এরপর আরো 5টি বিশ্ব আসর পার হয়েছে, পূরণ হয়নি সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্ন। আরেকটা বিশ্বকাপ ঘনিয়ে আসছে। কার্লো আনচেলত্তিকে ঘিরে ব্রাজিলিয়ানদের আশার পালে লেগেছে নতুন হাওয়া। ক্লাব পর্যায়ে এমন কোনো অর্জন বাকি নেই যা ছুঁয়ে দেখা হয়নি ইতালিয়ান কোচের। সর্বকালের সেরাদের কাতারে বিবেচনা করা হয় ডন কার্লোকে। সাবেক রিয়াল বসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ব্রাজিলকে সবশেষ বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক কাফু। অ্যাঞ্চেলোত্তির অধীনে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ভিনি রাফিনিয়ারা। নতুন কোচকে ফোন করে শুভকামনা জানিয়েছেন কাফু। প্রয়োজনে তার কোচিং স্টাফে কাজ করতেও প্রস্তুত বলে জানান ব্রাজিলের হয়ে 2টি বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। সবাই চায় কার্লোর হাত ধরেই ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতুক। আমরা গত 24 বছর ধরে শিরোপা জিততে পারিনি। কার্লোই সেই ব্যক্তি যিনি আমাদের লক্ষ্য পূরণ করতে পারেন। আমি তাকে শুভকামনা জানাতে ফোন করেছি। তার সঙ্গে কাজ করতে পারাটা দারুণ হবে। যদি সে চায়, আমি সব সময় প্রস্তুত। কার্লোর অধীনে খেলা 2 ম্যাচেই ব্রাজিলের উন্নতির ছাপ দেখেছেন কাফু। সামনের ম্যাচগুলোতে রক্ষণে আরও একটু মনোযোগী হলে ব্রাজিল পুরনো রূপে ফিরবে বলেই বিশ্বাস তার। কার্লোর অধীনে দল রক্ষণাত্মকভাবে বেশ উন্নতি করেছে। যদি সে আমাদের রক্ষণ পুরোপুরি ঠিক করতে পারে, তাহলে সেই পুরনো ব্রাজিলকে দেখা যাবে। আমাদের আক্রমণ ভাগে রদ্রিগো, ভিনিসিয়াস, রাফিনিয়া আছে। বাকিরাও দারুণ। সব মিলিয়ে অ্যাটাকিংয়ে যথেষ্ট প্রতিভা আছে। কাফু কথা বলেছেন নেইমার প্রসঙ্গেও। ইনজুরির কারণে 20 মাস ব্রাজিলের বিখ্যাত জার্সি গায়ে জড়ানো হয়নি সান্তোস তারকার। 2026 বিশ্বকাপে আদৌ তাকে দেখা যাবে কিনা সে প্রশ্ন উড়িয়ে দেয়া যায় না। তবে কাফুর বিশ্বাস, গ্রেটেস্ট শো অন আর্থের আগেই ফুল ফিট হবেন নেইমার। 2026 বিশ্বকাপ শুধু খেলবেনই না, নেইমার বিশ্বকাপ জিতে অর্জনের বৃত্ত পূরণ করবে বলে মনে করেন কাফু। নেইমার বিশ্বকাপ ছাড়া সবকিছু জিতেছে, আর বিশ্বকাপ একা জেতা সম্ভব নয়। এখন আমাদের এমন একটি দল আছে যারা নেইমারকে সবটুকু দিয়ে সাপোর্ট দেবে। আমি আশা করি সে ফিটনেস ফিরে পাবে এবং 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। ব্রাজিলের হয়ে 2টি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকা ছাড়াও কনফেডারেশনস কাপ জিতেছেন কাফু। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। লুসিয়ানো স্প্যালেত্তি পরবর্তী নতুন কোচ পেল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বিশ্বকাপের আগ পর্যন্ত আজুরিদের দায়িত্ব দেয়া হয়েছে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ডিফেন্ডার জেনারো গাত্তুসোকে। গ্রুপ আইতে 3 নম্বরে থাকা ইতালিকে বাছাই পর্বের বৈতরণী পার করাই হবে গাত্তুসোর বড় চ্যালেঞ্জ সেপ্টেম্বরে, যার প্রথম অ্যাসাইনমেন্ট এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। নীল কি কেবলই আভিজাত্যের রঙই? মোটেও না, নীল বেদনার রঙও বটে। মাথায় তাদের 4 বারের বিশ্ব সেরার তাজ। তবুও 2018 আর 22 গেল 2 বিশ্ব আসরের বাছাই পর্বের বৈতরণী পার হতে পারেনি কোটি সমর্থকের ভালোবাসা আর হৃদয় নিংড়ানো দল ইতালি। 26-এ এসেও সেই গেরো খুলবে কিনা সেই শঙ্কাই এখন ঘুরপাক খায়।
যার একটা কারণও আছে বইকি। গ্রুপ আইতে প্রথম ম্যাচে নরওয়ের কাছে পা হরকানোয় সরাসরি কোয়ালিফাই শঙ্কার মুখে পড়ে গেছে আজুরিদের। কারণ ইউরোপিয়ান অঞ্চলের 5 দলের গ্রুপে শুধু শীর্ষ স্থানধারী দলই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে প্লে অফ। যে গ্রুপে 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে ইতালি আছে 3 নম্বরে। নরওয়ের বিপক্ষে ম্যাচ হেরেই ইতালিয়ান ফুটবল ফেডারেশনের গুডবুক থেকে নাম কাটা গেছে কোচ লুসিয়ানো স্পেলেত্তির। মূলত তার স্থলে এমন কাউকে নিয়োগ দিল দেশটির ফেডারেশন, যার শুধু বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাই নয়, আছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাও। কিংবদন্তি ডিফেন্ডার জেনারো গাত্তুসো। 2000 থেকে 2010 টানা 1 দশক ইতালির জাতীয় দলে খেলেছেন গাত্তুসো, যিনি জায়গা পেয়েছেন বিশ্বকাপের অলস্টার একাদশে। পেশাদার ক্যারিয়ারের পাঠ না চুকিয়ে 2013 সালে সুইজারল্যান্ডের ক্লাব সিয়নের খেলোয়াড় কাম কোচ হিসেবে কাজ শুরু গাত্তুসোর। এরপর গেল 12 বছরে 9 ক্লাবের ডাগ আউট সামলান তিনি, যার মধ্যে আছে এসি মিলান, নাপোলি, ভ্যালেন্সিয়া, মার্সের মতো ক্লাব। কোচিং ক্যারিয়ারে গাত্তুসোর জয়ের হার 42.82%। 376টি ম্যাচে জিতিয়েছেন 161তে, ড্র 108 আর হার 107। সবশেষ ক্রোয়েশিয়ান ক্লাব হাইদুকের দায়িত্বে ছিলেন 47 বছর বয়সী গাত্তুসো। তবে কঠিন সময়ে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে গাত্তুসোর জন্য। আগামী 6 সেপ্টেম্বর এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যার আনুষ্ঠানিক যাত্রা শুরু। এর 3 দিন বাদে 9 সেপ্টেম্বর প্রতিপক্ষ খুনি রাষ্ট্র ইসরায়েল। আই গ্রুপে নিজেদের বাকি 6 ম্যাচে শুধু জয় পেলেই হবে না ইতালির, সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হারতে হবে শীর্ষে থাকা সরলত হল্যান্ডের নরওয়েকেও। মাহবুব রিমন, সময় সংবাদ। ফিনল্যান্ডের তাম্পের শহরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিটির ক্রিকেট টুর্নামেন্ট। 2 দিন ব্যাপী আয়োজন রূপ নেয় বাংলাদেশিদের মিলন মেলায়। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। সবুজ প্রান্তর, যতদূর চোখ যায় সবুজের সমারোহ। সুবিশাল মাঠের এক পাশে লেক, আরেক পাশ ফুলে ফুলে সুশোভিত। পাখির চোখে আরো বিস্তৃত রূপে ফুটে ওঠে এই সৌন্দর্য। ফিনল্যান্ডের অন্যতম সুন্দর শহর তাম্পেরের এই মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। দেশটিতে বসবাসরত প্রায় 15টি শহরের বাংলাদেশ কমিউনিটির ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেয়। প্রত্যেক বছরের ন্যায় এবার তাম্পারে টিসিসি 2025 অংশগ্রহণ করেছি। তো এটা শুধুমাত্র যে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা বিষয়টা এরকমও না, এটা একটা আমাদের বাঙালি কমিউনিটির একটা গ্যাদারিং আর কি। হ্যাঁ, উই রিয়েলি এনজয় এভরি সিঙ্গেল ম্যাচ অ্যান্ড অ্যাট দ্য এন্ড লাইক উই কোলাবোরেট অ্যান্ড লাইক এখানে প্রত্যেকে যারা আসে প্রত্যেকটা টিম আমরা একজন আরেকজনকে চিনি, তো এটা একটা মিলন মেলা টাইপের আর কি। তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক তাম্পেরে বেঙ্গলি স্পোর্টিং ক্লাব। আয়োজকরা বলছেন কমিউনিটির মধ্যে নেটওয়ার্কিং তৈরি এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। তাম্পারেতে আমরা ক্রিকেট নিয়ে কাজ করি 2011 থেকে। তো আমরা অলওয়েজ চেষ্টা করেছি যে ফিনল্যান্ডের অন্যান্য ক্রিকেট কমিউনিটিকে কানেক্ট করতে, এবং ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ থেকে এই কানেকশনটা যেন ব্রাদারহুড এবং কমিউনাল হারমোনিকে যেন ইনক্রিজ করে। তো বিদেশ বাড়িতে আসলে আমরা তো কেউ নিজেদের আত্মীয় স্বজন নিয়ে আসি না, বাট এই ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে এই হারমোনিটা আমাদেরকে আসলে অনেক বেশি কানেক্টেড রাখে। পর্যটন কেন্দ্রিক শহরে 2 দিন ব্যাপী টুর্নামেন্টে খেলোয়াড় ছাড়াও পরিবার নিয়ে বেড়াতে আসেন অনেকেই। খেলা উপভোগের পাশাপাশি ফুড স্টলে দেশীয় খাবার মন কাড়ে সবার। বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এই যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, এটি যতটা বেশি ক্রিকেট খেলার প্রতিযোগিতা, তার চেয়ে বেশি বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে এক ধরনের পুনর্মিলনের আয়োজন। সাধারণত অন্যান্য শহরে যারা থাকেন তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় না খুব একটা, তবে এই ক্রিকেট টুর্নামেন্টকে লক্ষ্য করি একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কমিউনিটির মধ্যে যোগাযোগটা বাড়ছে, যার কারণে উৎসবের রূপ নিয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট। গ্রুপ পর্যায়ে রাউন্ড ভিত্তিক খেলায় লড়াই চলে হাড্ডাহাড্ডি। এরপর 3 ধাপের নকআউট শেষে ফাইনালে তুর্কু শহরের ক্রিকেট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হেলসিঙ্কির ক্লাব পাসিলা ভাইকিংস। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রথম টেস্টে সকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে শুরুর আশা। ম্যাথিউসের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় স্বাগতিকরা। হাভিয়ের ক্যাবরেরা ইস্যুতে দ্বিধা বিভক্ত বাফুফে। শাহিনের বক্তব্যের বিরোধিতা করে স্প্যানিশ কোচকে রাখার পক্ষে অবস্থান কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুর। এবং লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচটি কিছুক্ষণ পর ফিফা ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে চেলসি। ভোরে বেনফিকার প্রতিপক্ষ আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।